গপ্প মিরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিরে ঠেকের আজকের গপ্প হেমেন্দ্র কুমার রায়ের গপ্প অবলম্বনে পঞ্চনদের তীরে তৃতীয় ও অন্তিম পর্ব। এর আগের দুটো পর্বে কি হয়েছে ছোট্ট করে বলে দিই। আলেকজান্ডার ভারত জয়ের স্বপ্ন অসম্পূর্ণ রেখে দেশে ফিরে যান, কিন্তু গ্রিক অনুচর হয়ে থেকে যায় শশীগুপ্ত। এদিকে তরুণ বীর সুবন্ধু এগিয়ে চলেছে এক অন্য উদ্দেশ্যে। কি সেই উদ্দেশ্য? সুবন্ধু কি সফল হতে পারবে? পঞ্চনদের তীরে তৃতীয় ও অন্তিম পর্ব শুরু করা যাক। সেনাপতি, এই সামান্য ব্যাপার নিয়ে আপনাকে আর আমাদের সঙ্গে কষ্ট করে আসতে হবে না। আমরাই আপনার আদেশ পালন করতে পারবো। না বসুমিত্র, ব্যাপারটাকে তোমরা সামান্য মনে করো না। আমরা শিয়াল মারতে নয়, যাচ্ছি সিংহ শিকার করতে। আমরা একবার বিফল হয়েছি, আবার বিফল হলে আমার আর সম্মান রক্ষা হবে না। ঘোড়ায় চড়ো, এগিয়ে যাও। 100 জন সওয়ারের 100 ঘোড়ার খুরের শব্দে রাজপথ যেন জীবন্ত হয়ে উঠল। নিবিড় মেঘের মতো ধুলোয় ধুলোয় আচ্ছন্ন হয়ে গেল চারিদিক, এবং সৈনিকদের বর্মে বর্মে জ্বলতে লাগলো শত সূর্যের চমক। অরণ্যের বক্ষ ভেদ করে চলে গিয়েছে প্রশস্ত সেই পথ। মাঝে মাঝে গ্রাম। সৈনিকদের ঘোড়া এত দ্রুত ছুটেছে যে মনে হচ্ছে গ্রামগুলো যেন কৌতূহলে ও আগ্রহে কাছে এসেই আবার সশস্ত্র সওয়ারদের দেখে ভয়ে দূরে পালিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। প্রায় ক্রোশ 3 পরে পথটা 3 ভাগে বিভক্ত হয়ে 3 দিকে চলে গিয়েছে। বসুমিত্র যাকে সেনাপতি বলে সম্বোধন করেছিল তার নাম শশীগুপ্ত। হঠাৎ সে ঘোড়ার লাগাম টেনে ধরে হাত তুলে চেঁচিয়ে বলল, সবাই ঘোড়া থামাও। 100 ঘোড়া দাঁড়িয়ে পড়ল। সেনাপতি শশীগুপ্ত বলল, দেখো বসুমিত্র, 3টে পথই কুরুক্ষেত্রের মহাপ্রান্তরের 3 দিকে গিয়ে পড়েছে। 25 জন সওয়ার ডান দিকে যাক, আর 25 জন যাক বাঁ দিকে। বাকি 50 জনকে নিয়ে আমি যাব সামনের পথ ধরে। গুপ্তচরের খবর যদি সঠিক হয়, তাহলে কুরুক্ষেত্রের প্রান্তরেই আমাদের শিকার ধরতে পারব। সে ধুধু প্রান্তরের মধ্যে কেউ আমাদের চোখকে ফাঁকি দিতে পারবে না। বসুমিত্র সেনাপতি শশীগুপ্তর হুকুম সকলকে জানানোর পর সঙ্গে সঙ্গে সওয়াররা 3 দলে বিভক্ত হয়ে আবার গন্তব্য পথে এগিয়ে গেল। ঘণ্টা 2 পরেই সেই রাস্তা শেষ হয়ে গিয়ে আরম্ভ হল কুরুক্ষেত্রের প্রান্তর। এই প্রান্তর যেমনই পবিত্র তেমনই ভয়াবহ। ভারতের যা কিছু ভালো, যা কিছু মন্দ এবং যা কিছু বিশেষ কুরুক্ষেত্রের মহাযুদ্ধের মধ্যেই তার আত্মপ্রকাশ হয়েছিল। নরের সঙ্গে নারায়ণের মিতালি, শ্রীকৃষ্ণের মুখে গীতার বাণী, ভীমার্জুনের অতুলনীয় বীরত্ব, ধর্মপুত্র যুধিষ্ঠিরের মানবতা, কুরু পাণ্ডবের ভ্রাতৃবিরোধ, অন্যায় যুদ্ধে ভীষ্মের, দ্রোণের ও অভিমন্যুর পতন। মানুষ যে কখনো দেবতা হয় এবং কখনো হয় দানব, কুরুক্ষেত্রই আমাদের তা দেখিয়ে দিয়েছে। কুরুক্ষেত্রের প্রান্তরের 3 দিকে ছুটছে 3 দল অশ্বারোহী। খানিক অগ্রসর হয়েই তারা দেখতে পেল দূরে মৃদু পায়ে ঘোড়া চালিয়ে যাচ্ছে একজন সওয়ার। সে ভারতের বন্ধু সুবন্ধু। কেউ যে তার পিছনে আসছে এটা সে অনুমান করতে পারেনি, তাই তার ঘোড়া ধীরে ধীরেই এগিয়ে যাচ্ছে। সন্দেহ করার কোনো কারণ ছিল না, কারণ উত্তর পশ্চিম ভারত আজ যবন গ্রিক দিগ্বিজয়ীর করতলগত। মহারাজা হস্তির পতন হয়েছে এবং আলেকজান্ডারের প্রধান শত্রু মহারাজা পুরু আজ যুদ্ধে পরাজিত হয়ে শক্তিহীন। ভারতের তরবারি কোষবদ্ধ। আচমকা পিছনে বহু ঘোড়ার পায়ের শব্দ শুনে সুবন্ধু ঘোড়া থামিয়ে ফিরে দেখল, কিন্তু তখনও সে আন্দাজ করতে পারল না যে ওরা আসছে তাকেই ধরার জন্য। খানিক পরেই সওয়ারের দল খুব কাছে এসে পড়ল। তখন সে বিস্মিত হয়ে দেখল সবার আগে আগে আসছে ভারতের কুপুত্র আলেকজান্ডারের অন্যতম সেনাপতি ও পথপ্রদর্শক শশীগুপ্ত। সুবন্ধুর মনে কেমন যেন সন্দেহ হল। সে তাড়াতাড়ি নিজের ঘোড়ার গায়ে করাঘাত করে বলল, চল রাজা ঘোড়া,
বিশ্বাসঘাতকের ছায়া পেছনে ফেলে হাওয়ার আগে উড়ে চল চল। তার ঘোড়ার গতি বাড়তেই পিছন থেকে শশীগুপ্ত চেঁচিয়ে বলল, ঘোড়া থামাও সুবন্ধু, আর পালাবার চেষ্টা করে লাভ নেই। ডান দিকে বাঁদিকে তাকিয়ে দেখো, তোমাকে আমরা প্রায় ঘিরে ফেলেছি। সত্যি কথা। হতাশ হয়ে সুবন্ধু একটা বড় গাছের তলায় গিয়ে ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ল। শশীগুপ্ত ঘোড়া থেকে নেমে পড়ে বলল, বসুমিত্র, সুবন্ধুকে বন্দী করো। যুদ্ধের পালা তো শেষ হয়েছে, আলেকজান্ডার দেশের পথে ফিরে গেছেন। সেনাপতি, এখন আমাকে বন্দী করে আপনাদের কি লাভ? কি লাভ হবে? তুমি কি জানো না, সম্রাট আলেকজান্ডারের অনুগ্রহে আমি এক বিস্তীর্ণ প্রদেশের শাসনকর্তার পদ পেয়েছি। ভারতে গ্রিক সাম্রাজ্যের বিরুদ্ধে কোথায় কে কোন চক্রান্ত করছে সেদিকেও দৃষ্টি রাখা আমার আরেক কর্তব্য। সেনাপতি শশীগুপ্তর কাছে যে যবনের অন্ন জল অত্যন্ত পবিত্র, এই কথাটা আমার জানা ছিল না। কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ কি? কার অন্ন জল পবিত্র সে কথা আমি নগণ্য সৈনিকের মুখে শুনতে রাজি নই। আমি যে নগণ্য সৈনিক মাত্র সে কথাও আপনার অজানা নয়, কিন্তু সৈনিককে বন্দী করবার জন্য আপনার মতো গণ্যমান্য পুরুষকে সসৈন্য কেন আসতে হয়েছে সে কথাটা স্পষ্ট করে বললে খুশি হব। কোথায় যাচ্ছ তুমি? মগধে। কেন? যবন সাম্রাজ্যে সুবন্ধু বাস করবে না। মিথ্যে কথা। গ্রিকদের বিরুদ্ধে তুমি মহারাজ হস্তিকে আর পুরুকে উত্তেজিত করেছিলে। এইবারে কি তুমি মগধে গিয়ে বিদ্রোহ প্রচার করতে চাও? সেনাপতি শশীগুপ্ত, বিদ্রোহ আমাকে আর প্রচার করতে হবে না। আলেকজান্ডার এখনো ভারতের মাটি ছাড়েননি, এরই মধ্যে তো চারিদিকে উঠছে বিদ্রোহের ধ্বজা। পুষ্কলাবতীর গ্রিক শাসনকর্তা নিহত হয়েছে, কান্দাহারও বিদ্রোহ ঘোষণা করেছে। আপনার অবস্থাও নিরাপদ নয়, তাই আপনি গ্রিক সম্রাটের কাছে সৈন্য সাহায্য প্রার্থনা করেছেন। কিন্তু নতুন গ্রিক সৈন্য যে আর আসবে না সেনাপতি। আলেকজান্ডার এখন নিজেই কাবু হয়ে পালিয়ে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত। ওসব কথা আমি তোমার মুখে শুনতে চাইব না। আমি জানি মহারাজা পুরু যুদ্ধে হেরেছেন বটে, কিন্তু আজও পোষ মানেননি। তিনি খাপ থেকে আবার তরবারি খুলতে চান, আর সেই খবর দেওয়ার জন্যই তুমি ছুটছ মগধে। কিন্তু তোমার বাসনা পূর্ণ হবে না। আপনি আমাকে বন্দী করতে পারবেন? সন্দেহ আছে নাকি? চেয়ে দেখো, আমরা 100 জন। হিন্দুকুশের ছায়ায় আমার মাত্র 2 বন্ধু কজন গ্রিককে বাধা দিয়েছিল। এর মধ্যেই সে কথা ভুলে গেলেন নাকি? আমি ভুলিনি, কিন্তু তুমিও ভুলে যেও না, শেষ পর্যন্ত তাদের মরতেই হয়েছিল। আগে হ্যাঁ, সেই কথাই তো বলতে চাই। আমি জানি আমিও মরব, কিন্তু আমি আত্মসমর্পণ করব না, বুঝলে শশীগুপ্ত? সুবন্ধু অশ্রদ্ধা করে তাকে নাম ধরে ডাকল বলে অপমানে শশীগুপ্তের মুখ রাঙা হয়ে উঠল। সে চিৎকার করে বলল, বসুমিত্র, সুবন্ধুকে বন্দী করো। আমি তো মরবই, কিন্তু তার অনেক আগেই ঘরের শত্রু বিভীষণকে বধ করব। এই বলে চোখের নিমেষে সুবন্ধু বাঘের মতো লাফ মেরে একেবারে শশীগুপ্তের গায়ের উপরে গিয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে তার জ্বলন্ত তরবারি কোষমুক্ত হয়ে শশীগুপ্তের মাথার উপরে আঘাত হানল। কিন্তু বসুমিত্রের সাবধানতায় শশীগুপ্ত সে যাত্রা প্রাণে বেঁচে গেল। বসুমিত্র সতর্কই ছিল। সে তক্ষুনি নিজের তরবারি তুলে সুবন্ধুর তরবারিকে বাধা দিল। শশীগুপ্ত সভয়ে পিছিয়ে গেল, কিন্তু তারপরেই নিজেকে সামলে নিয়ে বিষম রাগে প্রায় অবরুদ্ধ স্বরে বলল, বধ করো, বধ করো, ওকে কুচি কুচি করে কেটে ফেলো। 100 ঘোড়সওয়ার হাতে হাতে তুলে নিল 100 তরবারি। সুবন্ধু 2 পা পিছিয়ে এসে গাছের গুঁড়ির উপরে পিঠ ঠেকিয়ে তরবারি তুলে তীব্র স্বরে বলল, বধ করো, আমাকে বধ করো, কিন্তু বন্দী আমি হব না। নিজে মরব, শত্রুকেও মারব। বসুমিত্র কিন্তু সেনাপতির হুকুম তামিল করবার জন্য কোনো আগ্রহই দেখালো না। প্রান্তরের একদিকে চিন্তিতভাবে তাকিয়ে সে বলল, সেনাপতি, পূর্ব দিকে চেয়ে দেখুন। পূর্ব দিকে তাকিয়েই শশীগুপ্ত সচকিত স্বরে বলল, ওরা কারা বসুমিত্র? ঘোড়া ছুটি আমাদের দিকেই আসছে।
ওদের পোশাক দেখেই বোঝা যাচ্ছে ওরা এই অঞ্চলের কোনো দেশের সৈন্য নয়। ওরা কারা? কিছুই তো বুঝতে পারছি না। একটা দল এগিয়ে আসছে, 400-500 কম হবে না, কিন্তু ওদের পিছনে আরো দূরে তাকিয়ে দেখুন সেনাপতি। পূর্ব দিকে কুরুক্ষেত্রের প্রান্তর ভরে গিয়েছে সৈন্যে। সংখ্যায় ওরা 1000 কয়েক হবে। পূর্ব দক্ষিণ প্রান্তের বনের ভিতর থেকেও কাতারে কাতারে আরো সৈন্য বেরিয়ে আসছে। শশীগুপ্ত তাড়াতাড়ি নিজের ঘোড়ার উপর চড়ে বলল, বসুমিত্র, এই দল আমাদের খুব কাছে এসে পড়েছে। ওরা ভেরি বাজিয়ে আমাদের থামতে বলছে, কিন্তু দেখছো ওদের পতাকায় কি আঁকা রয়েছে? পতাকায় ময়ূর আঁকা রয়েছে। হ্যাঁ, মৌর্য বংশের নিদর্শন। বসুমিত্র, ওরা মগধের সৈন্য, আমাদের শত্রু। এখনই আমাদের এই স্থান ত্যাগ করা উচিত। সৈন্যগণ, পশ্চিম দিকে ঘোড়া ছোটাও। সুবন্ধু শূন্যে তরবারি নাচিয়ে হেঁকে বলল, সে কি শশীগুপ্ত? আমি যে মরতে প্রস্তুত, তোমরা আমাকে বধ করবে না? শশীগুপ্ত তার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে নিজের ঘোড়া চালিয়ে দিল পশ্চিম দিকে। বসুমিত্র এক লাফে ঘোড়ার পিঠে উঠে বলল, সুবন্ধু, এ যাত্রাও তুই বেঁচে গেলি। ওরে মরতে আমি ভালোবাসি রে, আমি মরতে ভয় পাই না তোদের মতো। ওরে ভরতের কুসন্তান, ওরে বিশ্বাসঘাতকের দল, স্বদেশের জন্য প্রাণ দিতে যে কত আনন্দ সে কথা তোরা বুঝবি কেমন করে? পালা পালা এখান থেকে। কিন্তু তার কথা তারা কেউ শুনতে পেল না, কারণ তখন তাদের ঘোড়া ছুটেছে ঊর্ধ্বশ্বাসে। হ্যাঁ সুবন্ধু, ঠিক বলেছ, স্বদেশের জন্য প্রাণ দেওয়ার মতো আনন্দ আর নেই। শত শত ঘোড়ার খুরের আওয়াজ হঠাৎ থেমে গেল সুবন্ধুর কানের কাছে। চমকে সে ফিরে দেখল তার সামনেই তেজিয়ান এক ঘোড়ার পিঠে সহাস্য মুখে চন্দ্রগুপ্ত বসে আছেন। সুবন্ধু সবিস্ময়ে তাঁর দিকে ফিরে তাকিয়েই মাটিতে হাঁটু পেতে বসে বিস্মিত স্বরে বলল, মহারাজা চন্দ্রগুপ্ত, এই যে স্বপ্নেরও অগোচর। এক লাফে ঘোড়ার পিঠ ছেড়ে নিচে নেমে চন্দ্রগুপ্ত বললেন, রাজবংশে জন্ম বটে, কিন্তু এখনো মহারাজা হতে পারিনি সুবন্ধু। সম্ভাষণের পালা শেষ হলে সুবন্ধু উঠে দাঁড়িয়ে বলল, কিন্তু মহারাজ, কোথা থেকে দেবদূতের মতো আপনি এখানে এলেন? আপনার সঙ্গে এত সৈন্যই বা কেন? আপনি কি মগধের সিংহাসন অধিকার করেছেন? না সুবন্ধু, মগধের সিংহাসনে বসার যোগ্যতা এখনো আমার হয়নি। ধননন্দের বিপুল বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আমি পরাজিত হয়েছি। হে ভগবান, আমি যে আপনার উপর অনেক আশা করেছিলাম। আশা করেছিলে? আগে হ্যাঁ মহারাজ, আমি যে মহারাজা পুরুর প্রতিনিধি রূপে বিজয়ী মহারাজা চন্দ্রগুপ্তকে আহ্বান করার জন্য মগধে যাত্রা করেছিলাম। রাস্তায় আমাকে বন্দী বা বধ করার জন্য এসেছিল শশীগুপ্ত। তারপর আমাদের দেখে তারা শেয়ালের মতো পালিয়ে গেল, তাই তো? কিন্তু আশ্বস্ত হও সুবন্ধু, একবার পরাজিত হলেও আমি হতাশ হইনি। বিশাল মগধ সাম্রাজ্য একদিনে জয় করা যায় না। মগধের সিংহাসন অধিকার করবার জন্যই আমি যাচ্ছি সীমান্তের দিকে। মহারাজ ক্ষমা করবেন, আপনার কথার অর্থ আমি কিচ্ছু বুঝতে পারছি না। সীমান্তের দিকে যতই অগ্রসর হবেন, মগধের সিংহাসন থেকে তো তত দূরে গিয়ে পড়বেন। ঠিক কথা। গুরু চাণক্য একটি চমৎকার উপমা দিয়ে আমার প্রথম বিফলতার কারণ বুঝিয়ে দিয়েছেন। শিশুর সামনে এক থালা গরম ভাত ধরে দাও, শিশু বোকার মতো গরম ভাতের মাঝখানে হাত দিয়ে হাত পুড়িয়ে ফেলবে। কিন্তু সে যদি বুদ্ধিমানের মতো ধার থেকে ধীরে ধীরে ভাত ভাঙতে শুরু করে, তাহলে তার হাত পুড়বে না। তাই গুরুদেবের সঙ্গে পরামর্শ করে আমি স্থির করেছি, সীমান্ত থেকে রাজ্যের পর রাজ্য জয় করতে করতে ধীরে ধীরে অগ্রসর হব পাটলিপুত্রের দিকে। আমি নির্বোধ, তাই প্রথমেই রাজধানী আক্রমণ করতে গিয়ে শত্রুদের দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়েছিলাম। মহারাজা চন্দ্রগুপ্তের জয় হোক। মহাপুরুষ চাণক্য ঠিক পরামর্শই দিয়েছেন। তাহলে প্রথমেই আপনি কোথায় যাবেন স্থির করেছেন? পঞ্চনদের দেশে সবচেয়ে শক্তিশালী পুরুষ হচ্ছেন মহারাজা পুরু। আমার দৃঢ় বিশ্বাস, একবার পরাজিত হলেও মহারাজ পুরু স্বাধীন হওয়ার সুযোগ কখনো ত্যাগ করবেন না। আমি প্রথমেই তার সাহায্য প্রার্থনা করব। আপনি প্রার্থনা করবেন কি? আপনার সাহায্য প্রার্থনা করবার জন্যই তো মহারাজ পুরু আমাকে মগধে যেতে আদেশ দিয়েছেন। মহারাজের বিশ্বাস, মগধের রাজা এখন আপনি। তবে তো সুবন্ধু, তুমি আমায় সমস্যায় ফেললে। মহারাজা পুরু যখন শুনবেন আমি যুদ্ধে পরাজিত, তখন কি আর আমার সঙ্গে যোগ দিতে ভরসা করবেন? ভরসা করবেন না? তাহলে আপনি চেনেন না মহারাজ পুরুকে। সিংহ কবে শৃঙ্খলে বন্দী হতে চায়? আলেকজান্ডার আমাদের মহারাজকে বিশ্বাস করেন না। তিনি ভালো করেই জানেন
পুরুষ সিংহ পুরুর তরবারি গ্রিকদের রক্তপাত করবার আগ্রহে অধীর হয়ে আছে। তাই তিনি সেনাপতি ফিলিপকে নিযুক্ত করে আদেশ দিয়েছেন যে মহারাজা পুরুর ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে। গ্রিকদের দাসত্ব করা মহারাজের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে, কিন্তু তিনি একা কি করতে পারেন? উত্তর ভারত গ্রিকে ছেয়ে গেছে। ভারতের সোনার ভান্ডার লুণ্ঠন করবার জন্য নিত্য নতুন গ্রিক এসে এখানে বাসা বাঁধছে। তারা খেলার পুতুলের মতো নাচাচ্ছে তক্ষশিলা আর অভিসারের রাজাকে। তারা অবশ্য জবনদের সেবা করেই খুশি হয়ে আছেন, কিন্তু উত্তর ভারতের অন্যান্য ছোট ছোট রাজারা বিদ্রোহের জন্য প্রস্তুত। কেউ কেউ ইতিমধ্যেই বিদ্রোহ ঘোষণা করেছেন। তবে এ বিদ্রোহ সফল হবে না যদি কোনো নেতা এসে সবাইকে একতার বাঁধনে না বাঁধতে পারে। চন্দ্রগুপ্ত হঠাৎ তাঁর তরবারি কোষমুক্ত করে উপরে তুলে পরিপূর্ণ স্বরে বললেন, সুবন্ধু, তাহলে নেতার পদ গ্রহণ করব আমি নিজেই। আলেকজান্ডারকে আমি দেখাতে চাই ভীমার্জুনের স্বদেশে আজও বীরের অভাব হয়নি। জানি মহারাজ, ভারতে আপনার মতো 2-4 জন বীরের তরবারিতে এখনো মরচে পড়েনি, কিন্তু 2-4 জনের তরবারি কি ভারতের শৃঙ্খল ভাঙতে পারবে? চন্দ্রগুপ্ত প্রান্তরের পূর্ব দিকে তরবারি খেলিয়ে দৃঢ় স্বরে বললেন, 2-4 জন বীর নন সুবন্ধু, ওদিকে একবার তাকিয়ে দেখো। আমি পরাজিত বটে, কিন্তু আজ আর সম্বলহীন নই। চেয়ে দেখো আমি কত বীর নিয়ে ভারতকে স্বাধীন করতে চলেছি। এতক্ষণ সুবন্ধু ওদিকে তাকাবার অবসর পায়নি। এখন ফিরে তাকিয়ে সবিস্ময়ে দেখল কুরুক্ষেত্রের বিপুল প্রান্তরের পূর্ব প্রান্ত পরিপূর্ণ হয়ে গেছে সৈন্যে সৈন্যে। হাজার হাজার সৈন্য প্রান্তরের উপরে এসে দাঁড়িয়েছে এবং আরো হাজার হাজার সৈন্য এখনো অরণ্যের ভিতর থেকে দলে দলে বেরিয়ে আসছে, যেন তাদের কোনো শেষ নেই। চন্দ্রগুপ্ত গম্ভীর কণ্ঠে বললেন, আমাদের সঙ্গে যদি যোগ দেয় মহারাজা পুরুর সৈন্যদল, তাহলে কি আমরা ভারতকে আবার স্বাধীন করতে পারবো না? সুবন্ধু হাঁটু পেতে আবার চন্দ্রগুপ্তের পদতলে বসে পড়ে অভিভূত স্বরে চিৎকার করে উঠল, জয় জয় স্বাধীন ভারতের জয়, জয় মহারাজ চন্দ্রগুপ্তের জয়, জয় স্বাধীন ভারতের জয়, জয় মহারাজ চন্দ্রগুপ্তের জয়। তার দু চোখ বিপুল আনন্দের অশ্রুজলে ভরে গেল। মহাভারতের রক্তে রাঙা কুরুক্ষেত্র, ভীষ্ম দ্রোণের ধনুকে টঙ্কার, যুধিষ্ঠিরের শান্ত বাণী, ভীমার্জুনের সিংহনাদ, দুর্যোধনের হুঙ্কার, শ্রীকৃষ্ণের চালিত যুদ্ধ রথের ঘর ঘর ধ্বনি, গান্ধারী, সুভদ্রা ও উত্তরার পাথর গলানো করুণ আর্তনাদ কতকাল আগে স্তব্ধ হয়েছে। এ বিপুল প্রান্তর কতকাল ধরে জনশূন্য স্মৃতির মরুভূমির মতো পড়েছিল। আজ আবার সেখানে উচ্ছ্বসিত হয়ে উঠেছে মুক্ত জনতার কলকণ্ঠ। আজ ভারতের চিরপুরনো কিন্তু চির নতুন আত্মা আবার জাগ্রত হয়েছে হিন্দুস্থানকে যবনের কবল থেকে মুক্তি দেওয়ার জন্য। শিবিরের পর শিবিরের সারি, প্রত্যেক শিবিরে উড়েছে রক্ত পতাকার পর রক্ত পতাকা। শত শত রথ, অসংখ্য হস্তি, দলে দলে অশ্ব। কোথাও চলেছে রণবাদ্যের মহলা, কোথাও হচ্ছে অস্ত্র ক্রীড়া এবং কোথাও বসেছে গল্পগুজব বা পরামর্শের সভা। কি হতে পারে বলতো? এই যুদ্ধের ফল নিয়ে বেশ চিন্তা হচ্ছে। দেখো, যুদ্ধনীতি যা বলে প্রাচীন কাল থেকে যা হয়ে আসছে, তাই যদি আমরা এই প্রকাণ্ড শিবির নগরের ঠিক মাঝখানে রয়েছে মস্ত বড় এক তাঁবু। তাকে তাঁবু না বলে কাপড়ে তৈরি প্রাসাদ বললেই ঠিক হয়। তার উপরে উড়ছে ময়ূর আঁকা বৃহৎ এক পতাকা, মৌর্য বংশের নিজস্ব নিদর্শন। সেই বিচিত্র শিবির প্রাসাদের সবচেয়ে বড় কক্ষে আজ বসেছে রাজসভার বিশেষ এক অধিবেশন। দ্বারে দ্বারে সতর্ক প্রহরীরা তরবারি বা বর্ষা নিয়ে দাঁড়িয়ে রয়েছে জীবন্ত মূর্তির মতো। শতাধিক সভাসদ যথাযোগ্য আসনে নীরবে বসে আছেন। মাঝখানে উচ্চাসনে উপবিষ্ট চন্দ্রগুপ্ত, তার পাশে আরেকটি উচ্চাসন, কিন্তু শূন্য। হঠাৎ প্রধান প্রবেশ পথ থেকে প্রহরীরা সসম্ভ্রমে দুই পাশে সরে গেল এবং সভার মধ্যে ধীর পায়ে গম্ভীর মুখে প্রবেশ করলেন এক শীর্ণ দেহ গৌরবর্ণ ব্রাহ্মণ। মুন্ডিত মস্তক, উন্নত প্রশস্ত ললাট, দুই চোখে বিদ্যুতের রেখা,
গোঁফ দাড়ি কামানো, মুখের ভাব দৃঢ় সংবদ্ধ, পরিধানে পট্টবস্ত্র ও উত্তরীয়, পায়ে কাঠের পাদুকা। তাঁর ভাবভঙ্গি এমন অসাধারণ ও ব্যক্তিত্বময় যে তাঁকে দেখলেই মাথা যেন আপনি নত হয়ে পড়ে। ইনি হচ্ছেন ভারতের চিরস্মরণীয় চাণক্য, যিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। সভাস্থ সকলেই মাটিতে দণ্ডবৎ হয়ে প্রণাম করলেন। হাত তুলে সকলকে আশীর্বাদ করে চাণক্য এগিয়ে গিয়ে চন্দ্রগুপ্তের পাশের আসনে বসলেন। একবার সভার চারদিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে তিনি বললেন, চন্দ্রগুপ্ত, তুমি আজ আমায় আবার সভায় আহ্বান করেছ কেন? চন্দ্রগুপ্ত বললেন, গুরুদেব, আজ 1 মাস ধরে আমরা অলস হয়ে এখানে বসে আছি। চাণক্যের 2 ভুরু সংকুচিত হল, কিন্তু তিনি শান্ত স্বরেই বললেন, জানি চন্দ্রগুপ্ত, 1 মাস কেন, দরকার হলে আমাদের 2 মাস ধরে এইখানেই বসে থাকতে হবে। সুবন্ধু এখনো পুরুর কাছ থেকে ফিরে আসেনি। কিন্তু সুবন্ধু যখন এতদিনেও ফিরল না, তখন আমার সন্দেহ হচ্ছে যে মহারাজা পুরু নিজের মত পরিবর্তন করেছেন। না, তাহলেও সুবন্ধু এতদিনে ফিরে এসে আমাদের সে খবর দিত। আমার বিশ্বাস মহারাজা পুরু ভালো করে প্রস্তুত হচ্ছেন বলেই সুবন্ধু এখনো অপেক্ষা করছে। পুরুর চারদিকেই সতর্ক গ্রীকদের পাহারা, তার মধ্যে গোপনে প্রস্তুত হতে গেলে যথেষ্ট সময়ের দরকার। পুরু যতদিন না বিদ্রোহ ঘোষণা করেন ততদিন। চাণক্যের কথা শেষ হবার আগেই সভার দ্বারপথের কাছে একটা গোলমাল উঠল। তারপরেই দেখা গেল 2 হাতে প্রহরীদের ঠেলে ধূলি ধূসরিত দেহে সভার ভিতর ছুটে এলো সুবন্ধু। চন্দ্রগুপ্ত ব্যগ্র কণ্ঠে বললেন, এই যে সুবন্ধু। সুবন্ধু চিৎকার করে বলল, মহারাজ, 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 20,000 গ্রিক সৈন্য আর 30,000 ভারতীয় সৈন্য নিয়ে শশীগুপ্ত আপনাকে আক্রমণ করতে আসছে মহারাজ। প্রস্তুত হন, শীঘ্র প্রস্তুত হন। চন্দ্রগুপ্ত সচকিতভাবে আসন থেকে নেমে পড়লেন। সভাসদরা সবিস্ময়ে উঠে দাঁড়ালেন। অটল মূর্তির মতো নিজের আসনে বসে রইলেন কেবল চাণক্য। চন্দ্রগুপ্ত উচ্চস্বরে ডাকলেন, সেনাপতি। সেনাপতি এগিয়ে এসে অভিবাদন করে বললেন, আদেশ দিন মহারাজ। এখনই তুর্যধ্বনি করো। চন্দ্রগুপ্তের কথা শেষ করতে না দিয়ে চাণক্য আগের মতোই শান্ত স্বরে বললেন, একটু অপেক্ষা করো চন্দ্রগুপ্ত, অতটা ব্যস্ত হয়েও না। সুবন্ধু, মহারাজা পুরুর খবর কি? আচার্য, মহারাজা পুরু বিদ্রোহ ঘোষণা করেছেন। তার রাজধানী থেকে গ্রিকরা বিতাড়িত হয়েছে। মহারাজা নিজে সসৈন্যে আপনাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য দ্রুত গতিতে এগিয়ে আসছেন। আমি তারই অগ্রদূত। শশীগুপ্ত এ সংবাদ জানে? মহারাজের বিদ্রোহের খবর পেয়েই চতুর শশীগুপ্ত গ্রিকদের নিয়ে আপনাদের আক্রমণ করতে আসছে। চাণক্য কিছুক্ষণ চিন্তা করে বললেন, বুঝেছি। শশীগুপ্ত চায় আলেকজান্ডারের পদ্ধতি অবলম্বন করতে, অর্থাৎ সে আগে আমাদের ধ্বংস করবে, তারপর আক্রমণ করবে মহারাজা পুরুকে। আদেশ দিন গুরুদেব, আমরা প্রস্তুত হই। সে কথা কানে না তুলে চাণক্য বললেন, আচ্ছা সুবন্ধু, শশীগুপ্ত বোধহয় এখনো জানতে পারেনি যে মহারাজা পুরুও এদিকে আসছেন? না আচার্য, শশীগুপ্ত এ পথে যাত্রা করবার 2 দিন পরে আমাদের মহারাজা রাজধানী থেকে বেরিয়েছেন। সুতরাং মহারাজা আসবার আগেই শশীগুপ্ত এখানে এসে পড়বে। শশীগুপ্ত এখন কত দূরে আছে? তাদের আর আমাদের মাঝখানে মাত্র 1 দিনের পথ। তাহলে চন্দ্রগুপ্ত কালকেই তোমার সঙ্গে শশীগুপ্ত দেখা হবে। আদেশ দিন গুরুদেব, আমরাই এগিয়ে গিয়ে শশীগুপ্তকে আক্রমণ করি। সেনাপতি। চন্দ্রগুপ্ত, বালকের মতো ব্যস্ত হয়েও না। এই ব্যস্ততার জন্যই তুমি একবার মগধ আক্রমণ করতে গিয়ে পরাজিত হয়েছ, কিন্তু এবারের সুযোগ ত্যাগ করলে আর কোনোদিন তুমি মাথা তুলে দাঁড়াতে পারবে না। গুরুদেব, এ সুযোগ না দুর্যোগ? সুযোগ চন্দ্রগুপ্ত, দুর্লভ সুযোগ। মহাভাগ্যবানের জীবনেও এমন সুযোগ একবার মাত্রই আসে। ক্ষমা করবেন গুরুদেব, আপনার কথার অর্থ আমি বুঝতে পারছি না।
আমার অধীনে সৈন্য আছে মোটে 35,000, আর শশীগুপ্ত আক্রমণ করতে আসছে 50,000 সৈন্য নিয়ে। এটা কি বিপদের কথা নয়? চাণক্য সস্নেহে চন্দ্রগুপ্তের মাথায় হাত রেখে বললেন, বৎস, আশ্বস্ত হও, চিন্তার কোনোই কারণ নেই। সুবন্ধু, মহারাজা পুরুর অধীনে কত সৈন্য আছে? আচার্য, গ্রিকদের অধীনতা স্বীকার করবার পর মহারাজা পুরুর রাজ্য আর লোক সংখ্যা অনেক বেড়েছে। ইচ্ছে করলে তিনি এখন 80,000 সৈন্য নিয়ে রণক্ষেত্রে অবতীর্ণ হতে পারেন। তিনি আমাদের সঙ্গে দেখা করতে আসছেন কত সৈন্য নিয়ে? 40,000। শুনছ চন্দ্রগুপ্ত? কিছুমাত্র উৎসাহিত না হয়ে চন্দ্রগুপ্ত বললেন, শুনে কি লাভ গুরুদেব? মহারাজা হস্তির সঙ্গেও মহারাজা পুরু যদি মিলতে পারতেন, তাহলে আজ ভারতের মাটিতে গ্রিকদের পদচিহ্ন পড়ত না। এবারেও মহারাজা পুরু আসবার আগেই অসংখ্য শত্রুর চাপে আমরা মারা পড়ব। সেই জন্যই আমি এগিয়ে গিয়ে ব্যূহ রচনা করবার আগেই শত্রুদের আক্রমণ করতে চাই। কিন্তু দেখছি আপনার ইচ্ছা অন্যরকম। চাণক্য আবার সুবন্ধুর দিকে ফিরে বললেন, মহারাজ পুরু শশীগুপ্তের খবর রাখেন তো? সেই খবর পেয়েই তো তিনি শশীগুপ্ত চেয়েও দ্রুতগতিতে ছুটে আসছেন। চাণক্যের দুই চোখে যেন আগুন জ্বলে উঠল। এতক্ষণ পরে আসন ছেড়ে নেমে দাঁড়িয়ে তিনি গম্ভীর স্বরে বললেন, চন্দ্রগুপ্ত, এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমি 20,000 গ্রিক দস্যু আর 30,000 বিশ্বাসঘাতক ভারতবাসীর মৃত্যুশয্যা রচনা করব, আর তাদের রক্ষা নেই। গুরুদেব, যাও চন্দ্রগুপ্ত, সৈন্যদের সজ্জিত হওয়ার জন্য আদেশ দাও। অর্ধচন্দ্র ব্যূহ রচনা করে উচ্চভূমির উপরে শত্রুদের জন্য অপেক্ষা করো। অপেক্ষা করব? হ্যাঁ, অপেক্ষা করবে, আক্রমণ করবে না। পথশ্রমে ক্লান্ত শত্রুরা কাল এসে দেখবে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত। সে অবস্থায় কাল ওরা নিশ্চয়ই আক্রমণ করতে সাহস করবে না। আগে বিশ্রাম আর তারপর ব্যূহ রচনা করবে। পরশুর আগে যুদ্ধ হওয়া অসম্ভব। তারপর তাদেরই আগে আক্রমণ করবার সুযোগ দিও। তোমরা কেবল আত্মরক্ষা করবে। শত প্রলোভনেও উচ্চভূমি ছেড়ে নিচে নামবে না। যদি এই অবস্থায় একদিন কাটিয়ে দিতে পারো। হঠাৎ চন্দ্রগুপ্তের মুখ সমুজ্জ্বল হয়ে উঠল। তীক্ষ্ণ বুদ্ধি চাণক্যের পায়ের কাছে বসে পড়ে বিপুল আনন্দে তিনি বললেন, গুরুদেব, আমি মূর্খ, তাই এতক্ষণ আপনার উদ্দেশ্য বুঝতে পারিনি। পরশু পর্যন্ত যদি আমরা আত্মরক্ষা করতে পারি, তাহলেই তার পরদিন মহারাজা পুরু এসে পড়ে পিছন থেকে শত্রুদের আক্রমণ করবেন। তারপর 75,000 ভারত সৈন্যের কবলে পড়ে। ধন্য ধন্য আচার্যদেব, ধন্য। এ যে অপূর্ব মৃত্যু ফাঁদ। চন্দ্রগুপ্তের নত মাথার উপরে দুই হাত রেখে চাণক্য অশ্রু ভারাক্রান্ত কণ্ঠে বললেন, আজ আমার কাঁদতে ইচ্ছে করছে চন্দ্রগুপ্ত। বৎস, সেই দিনের কথা মনে করো। তোমার পিতা যুদ্ধে মৃত, তোমার বিধবা মা পাটলিপুত্রে নির্বাসিত জীবন যাপন করছেন। গরিবের ছেলের মতো পথে পথে তুমি খেলা করে বেড়াচ্ছিলে। সেই সময় তোমার সঙ্গে আমার দেখা। তোমার কপালে রাজ চিহ্ন আর তোমার মুখে প্রতিভার জ্যোতি দেখে তোমার পালক পিতার কাছ থেকে আমি তোমাকে ক্রয় করি। তারপর জন্মভূমি তক্ষশিলায় নিয়ে এসে তোমাকে আমি নিজের মনের মতো শিক্ষা দীক্ষা দিই। মৌর্য রাজপুত্র, এইবার তোমার গুরুদক্ষিণা দেওয়ার মাহেন্দ্র ক্ষণ উপস্থিত হয়েছে। বৎস, আমি চাই ভারতের স্বাধীনতা। আমি চাই অখণ্ড ভারত সাম্রাজ্য। আসন্ন যুদ্ধে তোমার জয় সুনিশ্চিত। এই একটি মাত্র যুদ্ধ জয়ের ফলে সারা ভারতবর্ষে আর কেউ তোমার প্রতিদ্বন্দ্বী হতে সাহস করবে না। তোমার সামনে খুলে যাবে মগধের দুর্গদ্বার। ওঠো বৎস, অস্ত্র ধারণ করো। আবার কুরুক্ষেত্রের যুদ্ধ। মৃত্যু উৎসবে আজ ভেরি বাজছে, বাজছে তুরি, বাজছে শিঙা, বাজছে কত শত শঙ্খ।
রণন্মত্ত অশ্বদলের রেশা, মদমত্ত হস্তি বাহিনীর হুঙ্কার এবং সেই সঙ্গে মহা ঘর ঘর শব্দ তুলে ও রক্তসিক্ত কাদায় দীর্ঘ রেখা টেনে সবেগে ছুটছে যুদ্ধরথের পর যুদ্ধরথ। নীলাকাশের বুকে মূর্তিমান অমঙ্গলের ইঙ্গিতের মতো ঝাঁকে ঝাঁকে শকুনি উড়তে উড়তে পৃথিবীর দিকে ক্ষুধিত দৃষ্টি নিক্ষেপ করে দেখছে। লক্ষ যোদ্ধার প্রচণ্ড পদভারে থর থর কাঁপছে ধরণীর প্রাণ। চারিদিকে বীরের হুঙ্কার, সাহসীর জয়ধ্বনি, ক্রুদ্ধদের চিৎকার, সেনাধ্যক্ষদের উচ্চ আদেশ বাণী, আহতের আর্তনাদ, কাপুরুষের ক্রন্দন। নিজের ৩৫,০০০ সৈন্য নিয়ে উচ্চভূমির উপরে চন্দ্রগুপ্ত যে অর্ধচন্দ্র ব্যূহ রচনা করেছিলেন, আজ প্রায় সারাদিন ধরে ১/২ লক্ষ ভারতের শত্রু তা ভেদ করবার জন্য প্রাণপণ চেষ্টা করেছে। ব্যূহের সামনে হাজার হাজার মৃতদেহের উপরে মৃতদেহ পুঞ্জীভূত হয়ে উঠছে। সেখানে শত্রু মিত্র একাকার হয়ে গিয়ে যেন মৃত নরদেহ নিয়ে গড়া অপূর্ব ও ভীষণ এক দুর্গ প্রাচীর সৃষ্টি হয়েছে। গ্রিক সেনাপতি ও শশীগুপ্ত পাশাপাশি দুটো ঘোড়ার উপর বসে যুদ্ধের গতি নিরীক্ষণ করছিলেন। গ্রিক সেনাপতি আকাশের দিকে তাকিয়ে দেখলেন সূর্য জ্বলছে পশ্চিমে। শশীগুপ্তকে নিজের ভাষায় ডেকে তিনি বললেন, সিসিকোটাস, বেলা যে পড়ে এলো, যুদ্ধ আজ বোধহয় শেষ হবে না। শশীগুপ্ত বলল, সংখ্যায় আমাদের চেয়ে অনেক কম বলে শত্রুরা প্রতি আক্রমণ না করে কেবল আত্মরক্ষাই করছে। ওরা উঁচু জমির ওপরে না থাকলে এতক্ষণে যুদ্ধ শেষ হয়ে যেত। কিন্তু এ যুদ্ধ আজকেই শেষ করতে চাই। কি করে? আমাদের ডান দিকে বাঁ দিকে যত গজারোহী, অশ্বারোহী আর রথারোহী সৈন্য আছে, সবাইকে মাঝখানে এনে এইবারে আমরা শত্রু ব্যূহের মধ্যভাগ আক্রমণ করব। কিন্তু সেনাপতি, তাহলে আমাদের দুপাশ যে দুর্বল হয়ে পড়বে। পড়ুক, বীর গ্রিকদের কাপুরুষ ভারতীয়রা ভয় করে। ওরা নিশ্চয়ই আমাদের প্রতি আক্রমণ করবে না। উচ্চভূমির ওপরে হাতির পিঠে চাণক্য স্থির হয়ে বসেছিলেন পাথরের মূর্তির মতো। তার মুখ স্থির মুখোশের মতো, মনের কোনো ভাবই তা প্রকাশ করে না। হঠাৎ সুবন্ধু তাড়াতাড়ি ঘোড়া চালিয়ে চাণক্যের হাতির পাশে এসে ব্যস্ত কণ্ঠে বলে উঠল, গুরুদেব, গুরুদেব! বৎস, শত্রুদের সমস্ত গজারোহী, অশ্বারোহী আর রথারোহী সৈন্য মাঝখানে এসে আমাদের আক্রমণ করবার উদ্যোগ করছে। সেটা আমি দেখতেই পাচ্ছি। শত্রুদের ব্যূহের দুপাশ এখন দুর্বল হয়ে পড়েছে। এখন যদি আমাদের রথ, গজ আর অশ্ব শত্রুদের ব্যূহের দুপাশ আক্রমণ করে, তাহলে... বাধা দিয়ে চাণক্য বললেন, তাহলে আমাদের সুবিধেও হতে পারে, নাও হতে পারে। সংখ্যায় আমরা কম, শত্রুদের ঘিরে ফেলবার বা সহজে কাবু করবার শক্তি আমাদের নেই। এই সময় আমাদের ব্যূহ বিশৃঙ্খল হলে ভালো হবে না। আমরা কেবল এইখানে দাঁড়িয়ে আত্মরক্ষাই করব। তবে কি শত্রুদের ঠেকাবার জন্য আমরাও সমস্ত রথ, গজ আর অশ্বকে মাঝখানে এনে হাজির করব? চাণক্যের ঠোঁটে ফুটল অল্প হাসির আভাস। তিনি বললেন, সুবন্ধু, তুমি বীর বটে, কিন্তু যুদ্ধ রীতিতে নিতান্ত কাঁচা। তোমার কথা মতো কাজ করলে আমাদেরও দুপাশ দুর্বল হয়ে পড়বে আর সংখ্যায় বলিষ্ঠ শত্রুরা আমাদের ঘিরে ফেলবে চারিদিক থেকে। কিন্তু গুরুদেব, শত্রুদের অত রথ, গজ আর অশ্ব যদি আমাদের ব্যূহের মাঝখানে একসাথে আক্রমণ করে, তাহলে কি আর আমরা আত্মরক্ষা করতে পারবো? পারবো সুবন্ধু, পারবো। অন্তত আজকের জন্য আমরা আত্মরক্ষা করতে পারবো। ওই শোনো, রণকুশল চন্দ্রগুপ্তের শঙ্খ সংকেত। ওই দেখো, আমাদের যে ৫,০০০ সর্বশ্রেষ্ঠ সৈন্য এতক্ষণ যুদ্ধে যোগ না দিয়ে পিছনে অপেক্ষা করছিল, এইবার তারাও ব্যূহের মধ্যভাগ রক্ষা করতে এগিয়ে আসছে। আরো দেখো, চন্দ্রগুপ্তের আদেশে আমাদের ধনুকধারী সৈন্যেরা ইতিমধ্যেই মাঝখানে এসে প্রস্তুত হয়েছে। সাধু চন্দ্রগুপ্ত, সাধু! তুমি মিথ্যা আমার শিষ্যত্ব গ্রহণ করনি। তবু সুবন্ধুর সন্দেহ ঘুচল না। দ্বিধা ভরে সে বলল, কিন্তু গুরুদেব... মূর্খ! এর মধ্যে আর কোনো কিন্তু নেই। আমরা আছি উচ্চভূমির ওপরে। শত্রুদের রথ,
গজ আর অশ্ব এর উপরে দ্রুত গতিতে উঠতে পারবে না। আমাদের ধনুকধারীরা সহজেই দূর থেকে তাদের প্রতি লক্ষ্য স্থির রাখতে পারবে। তীর এড়িয়ে যারা কাছে এসে পড়বে তাদের বাধা দেবে আমাদের নতুন অক্লান্ত শ্রেষ্ঠ সৈন্যদল। সুবন্ধু, আকাশের দিকে চেয়ে দেখো, বেলা আছে আর অর্ধ প্রহর মাত্র। এই সময়টুকু কাটিয়ে দিতে পারলেই সন্ধ্যার অন্ধকারে চারিদিক ছেয়ে যাবে। আমরাও আর একটা রাত সময় পাব। তারপর ভরসা তোমাদের রাজা পুরু। গ্রিক সেনাপতি বিরক্ত মুখে ক্রুদ্ধ দৃষ্টিতে দেখছিলেন। সাগর শৈলের তলদেশে গিয়ে অনন্ত সাগরের প্রচণ্ড তরঙ্গ দল যেমন বিষম আবেগে ভেঙে পড়ে আবার ধাক্কা খেয়ে ফিরে আসে, বারংবার তাঁর গজারোহী, রথারোহী ও অশ্বারোহীর দল তেমনভাবেই উচ্চভূমির ওপরে উঠতে গিয়ে প্রতিবারেই মারাত্মক বাধা পেয়ে পিছিয়ে আসতে বাধ্য হচ্ছে। সারথী, যোদ্ধা ও অশ্বহীন কত রথ নিশ্চল হয়ে গ্রিক সৈন্যদলের সামনে বাধা সৃষ্টি করছে। তাদের অব্যর্থ তীরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে কত হাতি পাগলের মতো পালিয়ে এসে সপক্ষেরই মধ্যে ছোটাছুটি করে শত শত গ্রিক সৈন্যকে পায়ের তলায় থিতলে মেরে ফেলছে। এ ব্যূহ দুর্ভেদ্য। পশ্চিম আকাশের অস্তাচলগামী সূর্যের দিকে তাকিয়ে শশীগুপ্ত হতাশভাবে বলল, সেনাপতি, আজ যুদ্ধ শেষ হওয়া অসম্ভব। মাথা নেড়ে তিক্ত কণ্ঠে গ্রিক সেনাপতি বললেন, না সিসিকোটাস, আজ আমি অসম্ভবকেও সম্ভব করতে চাই। বর্বর ভারত আজও ভালো করে গ্রিক বীরত্বের পরিচয় পায়নি। তুমি এখনই আমার আদেশ চারিদিকে প্রচার করে দাও। আমার ফৌজের ডান পাশ আর বাঁ পাশও একসঙ্গে অগ্রসর হোক। সব দিক দিয়ে আক্রমণ করো, শত্রুদের একেবারে ঘিরে ফেলো। সেনাপতির মুখের কথা শেষ হতে না হতেই দেখা গেল একজন গ্রিক সেনানী ঘোড়ায় চড়ে বেগে কাছে এসে দাঁড়াল। সেনাপতি বললেন, কি অ্যারিস্টন্টেস, তোমার মুখ অমন ফ্যাকাশে হয়ে গেছে কেন? তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি ভয়ানক ভয় পেয়েছো। গ্রিক সেনানীর চোখে ভয়? ব্যাপার কি? সেনানী চিৎকার করে বলল, নতুন শত্রু, নতুন শত্রু! অ্যারিস্টন্টেস, আমি অন্ধ নই। হিন্দু বর্বরেরা যে নতুন সৈন্যদল নিয়ে আমাদের বাধা দিচ্ছে সেটা আমি দেখতেই পাচ্ছি। ওদিকে নয়, ওদিকে নয়, আমাদের পিছন দিকে তাকিয়ে দেখুন। চমকে উঠে ঘোড়া ফিরিয়ে সেনাপতি মহা বিস্ময়ে দেখলেন কুরুক্ষেত্রের প্রান্তরে যেখানে গ্রিক সৈন্যরেখা শেষ হয়েছে সেখান থেকে আরো খানিক দূরে আত্মপ্রকাশ করেছে মস্ত একদল পল্টন। দেখতে দেখতে প্রান্তরের শূন্যতা পরিপূর্ণ হয়ে উঠল এবং সেই বিপুল বাহিনীর আকার হয়ে উঠল বৃহৎ থেকে বৃহত্তর। সেই বহুদূর ব্যাপী সৈন্য স্রোতের যেন কোনো শেষ নেই। রুদ্ধশ্বাসে সেনাপতি বললেন, সিসিকোটাস, ওরা কারা? শত্রু না মিত্র? শশীগুপ্ত স্তম্ভিত কণ্ঠে বলল, সেনাপতি, ওরা আমাদের মিত্র নয়। দেখছেন না, ওদের মাথার ওপর উঠছে মহারাজা পুরুর পতাকা। বিশ্বাসঘাতক পোরাস! দেখুন সেনাপতি, আমাদের পেছনের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করেছে। আবার এদিকেও দেখুন, চন্দ্রগুপ্তের বুহের দুপাশ থেকে রথারোহী, গজারোহী আর অশ্বারোহীর দলও অগ্রসর হয়ে আমাদের দুপাশ আক্রমণ করতে আসছে। সেনাপতি, আমরা ফাঁদে ধরা পড়েছি, আর আমাদের বাঁচার উপায় নেই। নিষ্ফল আক্রোশে কপালে করাঘাত করে গ্রিক সেনাপতি বললেন, মূর্খ! আমরা হচ্ছি মূর্খ। এইবারে বুঝলাম ওই ভারতীয় বর্বররা কেন এতক্ষণ ধরে কেবল আমাদের আক্রমণ সহ্য করছিল। ওরা এতক্ষণ ধরে পোরাসেরই অপেক্ষায় ছিল। ওরা জানতো পোরাস আসছে আমাদের পেছন দিক থেকে আক্রমণ করতে। এর জন্য তুমি দায়ী সিসিকোটাস। কেন তুমি পোরাসের গতিবিধির উপরে দৃষ্টি রাখার জন্য গুপ্তচর নিযুক্ত করে আসনি? সেনাপতি, আমার গুপ্তচর আছে অসংখ্য, কিন্তু মহারাজা পুরু যদি তাদের চেয়ে চতুর ও দ্রুতগামী হন তাহলে আমি কি করতে পারি বলুন? সেনানী অ্যারিস্টন্টেস ব্যাকুল স্বরে বললেন, সেনাপতি, আমাদের সামনের সৈন্যরাও পালিয়ে যাচ্ছে যে। সেনাপতি শূন্যে তরবারি তুলে উচ্চ কণ্ঠে বললেন, দাঁড়াও, দাঁড়াও গ্রিক সৈন্যগণ! সিগালের ভয় সিংহ কোনোদিনও পালিয়ে যায় না। ভুলে যেও না তোমরা গ্রিক। যদি মরতে হয় গ্রিকেদের মতোই লড়তে লড়তে প্রাণ দাও।
কেউ আর আপনার কথা শুনবে না সেনাপতি। বৃথায় চিৎকার করছেন। আসুন আমরা রণক্ষেত্র ত্যাগ করি। ভীষণ গর্জন করে গ্রিক সেনাপতি বললেন, আমি তোমার মতো দেশদ্রোহী দুরাত্মা নই। তুচ্ছ প্রাণের ভয় পালিয়ে গিয়ে গ্রিসের নাম কলঙ্কিত করব না। তাহলে আপনি তাড়াতাড়ি স্বর্গে যাওয়ার চেষ্টা করুন, কিন্তু আমি আরো কিছুদিন পৃথিবীর সুখ ভোগ করতে চাই। এই বলেই তিনি ঘোড়া ছুটিয়ে অন্যান্য পলাতকদের দলের ভিতরে মিলিয়ে গেলেন। আর গ্রিক সেনাপতি তিনি সদর্পে উন্নত শিরে অটলভাবে অশ্ব চালনা করলেন চন্দ্রগুপ্তের পতাকার দিকে স্থির দৃষ্টি রেখে। সূর্য তখন নেমে গিয়েছে দিক চক্রবাল রেখার নিচে। তখনও আকাশ আরক্ত এবং তেমনি আরক্ত কুরুক্ষেত্রের মহাপ্রান্তর। পলাতক গ্রিকরা এবং তাদের সঙ্গী দেশদ্রোহী ভারতীয় সৈনিকরা পালিয়েও কিন্তু আত্মরক্ষা করতে পারল না। এদিক থেকে চন্দ্রগুপ্তের অর্ধচন্দ্র ব্যূহের মতো ওদিক থেকেও পুরুর অর্ধচন্দ্র ব্যূহের দুপ্রান্ত যখন মিলিত হয়ে প্রকাণ্ড এক পূর্ণ মণ্ডল রচনা করল, তখন তার মধ্যে যেন বেড়া জালে ধরা পড়ল ভারতের অধিকাংশ শত্রু। তারপর আরম্ভ হল যে বিরাট হত্যাকাণ্ড, যে বিভৎস বিজয় গর্জন, যে ভয়াবহ মৃত্যু ক্রন্দন, পৃথিবীর কোনো ভাষাই তা বর্ণনা করতে পারবে না। কুরুক্ষেত্রের প্রান্তর হয়ে উঠল যেন ছিন্ন হস্ত, ছিন্ন পদ, মুন্ডহীন দেহ এবং দেহহীন মুন্ডের বিপুল ডালা। বহুকাল ধরে শুষ্ক থাকা কুরুক্ষেত্রের তৃষ্ণার্ত বুক আজ আবার রক্ত সমুদ্রে অবগাহন করবার সুযোগ পেল। পরদিনের জন্য ভোজ সভা প্রস্তুত রইল জেনে আসন্ন অন্ধকারে শকুনির দল বাসার দিকে ফিরে গেল। মৃত্যু আহত দিনের শেষ ম্লান আলোয় মৌর্য রাজবংশের ময়ূর চিহ্নিত পতাকা বিজয় পুলকে যেন জীবন্ত হয়ে উঠল। পতাকার তলায় চাণক্যের চরণে নত হয়ে প্রণাম করলেন যুবক চন্দ্রগুপ্ত। চাণক্য প্রসন্ন মুখে আশীর্বাদ করে বললেন, বৎস, এ যুদ্ধ চরম যুদ্ধ। নদীর মতো আজ তুমি পাহাড় কেটে বাইরে বেরোলে। এখনো দীর্ঘ পথ অতিক্রম করতে হবে বটে, কিন্তু আর কেউ তোমাকে বাধা দিতে পারবে না। অদূর ভবিষ্যতের দিকে তাকিয়ে আজ আমি স্পষ্ট দেখছি ভারত সাম্রাজ্যের একমাত্র সম্রাট চন্দ্রগুপ্তকে। কিন্তু আনন্দের এই মাহেন্দ্রক্ষণে ভারত বন্ধু সুবন্ধুকে কেউ দেখতে পেল না। রক্তসিক্ত কুরুক্ষেত্রের প্রান্তর পার হয়ে তার ঘোড়া তখন বাতাসের বেগে ছুটে চলেছে এক অরণ্য পথ দিয়ে, এবং তার খানিক আগে আগে তেমনি জোরে ঘোড়া ছুটিয়েছে আর একজন সওয়ার। দেখলেই বোঝা যায় সে সুবন্ধুর নাগালের বাইরে যেতে চায়, কিন্তু সুবন্ধুর ঘোড়া বেশি তেজিয়ান। এ যে সেই রাজার ঘোড়া। প্রতি মুহূর্তেই সে আগের জনের বেশি কাছে এগিয়ে যাচ্ছে। হঠাৎ সুবন্ধু তার বর্ষা তুলে লক্ষ্য স্থির রেখে ছুঁড়ে দিল এবং সেই তীক্ষ্ণ ধারার ভল্ল প্রবেশ করল আগের সওয়ারের ঘোড়ার উদরদেশে। আরোহীকে নিয়ে অশ্ব হল ধরাশায়ী। অশ্বটি আর উঠল না, কিন্তু আরোহী উঠে দেখতে পেল ঠিক তার সামনেই ঘোড়ার পিঠ থেকে লাফ মেরে নেমে পড়ল সুবন্ধু। অশ্বহীন আরোহী আর কেউ নয়, শশীগুপ্ত। সে বলল, যুদ্ধে আমরা পরাজিত, আমি পলাতক, তবু তুমি কেন আমাকে অনুসরণ করছো? আমি তোমার অনুসরণ করছি কেন শশীগুপ্ত? সে কথা কি তুমি বুঝতে পারছো না? না। আলেকজান্ডারকে যে তুমি ভারতে পথ দেখিয়ে এনেছিলে, এটা তুমি অস্বীকার করবে না তো? আমি গ্রিক সম্রাটের সেনাপতি ছিলাম। প্রভুর আদেশ পালন করতে আমি বাধ্য। প্রভুর আদেশ? প্রভুর আদেশে তুমি তাহলে মাতৃ হত্যা করতে পারো? শশীগুপ্ত কোনো জবাব দিল না। সুবন্ধু আবার বলল, মহারাজা চন্দ্রগুপ্ত চান গ্রিক শৃঙ্খল থেকে ভারতকে মুক্ত করতে। পাছে মহারাজা পুরুষ সাহায্য পেয়ে তিনি অজেয় হয়ে ওঠেন, সেই ভয়
তুমি গ্রিস সেনাপতিকে নিয়ে আবার স্বদেশের বিরুদ্ধে তরবারি তুলেছিলে। আমি চুপ করো, আগে আমাকে শেষ করতে দাও। যুদ্ধে আজ মহারাজ চন্দ্রগুপ্ত জয় হয়েছে। তোমাদের 50,000 সৈন্যের মধ্যে 35,000 সৈন্য শুয়ে আছে কুরুক্ষেত্রে রক্ত সজ্জায়। তাই তাই তুমি আবার ফিরে চলেছ নিজের মূল্যকে, তাই না? তুমি আবার সৈন্য সংগ্রহ করে আলেকজান্ডারের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করতে চাও, কি ঠিক বললাম তো? একজন সাধারণ সৈনিকের সঙ্গে আমি কথা কাটাকাটি করতে চাই না। পথ ছাড়ো। পথ ছাড়বো বলে তো তোমার পথ আটকায়নি শশীগুপ্ত। তুমি হচ্ছ ভারতের প্রধান শত্রু। আজ আমি তোমাকে বধ করব। তুমি আমাকে হত্যা করবে? জানো আমি নিরস্ত্র। আমি হত্যাকারী নই। সম্মুখ সমরে আমি তোমাকে বধ করব। অস্ত্র ধরো, ধরো। এই আমি তোমাকে আক্রমণ করলাম। মুক্ত তরবারি তুলে সুবন্ধু বাঘের মতো শশীগুপ্তের দিকে ঝাঁপিয়ে পড়ল। নিজের তরবারি তুলে বাধা দিয়ে শশীগুপ্ত এমন ক্ষিপ্র হস্তে তরবারি খেলিয়ে তাকে প্রতি আক্রমণ করল যে সুবন্ধুর বুঝতে বিলম্ব হল না তাকে লড়তে হবে এক পাকা খেলোয়াড়ের সঙ্গে। সে এবার সাবধান হল। মিনিট 5 ধরে দুটো তরোয়ালের ঝনঝন শব্দে বনপথ ধ্বনিত হতে লাগলো। শশীগুপ্ত ছিল কৌশলী, কিন্তু সুবন্ধুর সপক্ষে ছিল নবীন যৌবনের ক্ষিপ্রতা। যুদ্ধের শেষ ফল কি হতো বলা যায় না, কিন্তু এমন সময় হঠাৎ এক অদ্ভুত অঘটন ঘটল। একবার সুবন্ধুর আকস্মিক আক্রমণ এড়াবার জন্য শশীগুপ্ত এক লাফে পিছিয়ে গিয়ে তার ভূপতিত ঘোড়ার দেহের ওপর গিয়ে পড়ল। ঘোড়াটা মরেনি, তখনও মৃত্যু যন্ত্রণায় প্রবল বেগে 4 পা ছুঁড়ে বিষম ছটফট করছিল। তার এক পদাঘাতে শশীগুপ্তের দেহ ছিটকে গিয়ে পড়ল 6-7 হাত তফাতে। সুবন্ধু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, কিন্তু শশীগুপ্তের দেহ নিস্পন্দ হয়ে পড়ে থাকতে দেখে সে পায়ে পায়ে এগিয়ে গেল। বিস্ময়ে স্তম্ভিত চোখে প্রায় অন্ধকারে মুখ নামিয়ে দেখল অশ্বের পদাঘাতে শশীগুপ্তের খুলি ফেটে হু হু করে রক্ত বেরোচ্ছে। সে কলঙ্কিত দেহে প্রাণের কোনো চিহ্নই আর নেই। কিছুক্ষণ শশীগুপ্তের মৃতদেহের দিকে নীরবে তাকিয়ে থেকে সুবন্ধু ধীরে ধীরে বলল, শশীগুপ্ত, তোমার আত্মা যদি এখানে হাজির থাকে তাহলে শুনে রাখো, তুমি দেশদ্রোহী কাপুরুষ। তোমার অদৃষ্টে বীরের মৃত্যু লেখা নেই। মানুষ হয়েও তুমি পশুর মতো জীবন যাপন করতে, তাই আজ তোমাকে মরতে হলো পশুর পদাঘাতে। আর আজ রাত্রে বনের হিংস্র পশুরা এসে তোমার দেহের সৎকার করবে। চমৎকার, চমৎকার, চমৎকার। অরণ্যের সান্ধ্য অন্ধকার ভেদ করে বহু দূর থেকে ভেসে এলো মৌর্য শিবিরের উৎসব কোলাহল। সেই উৎসবে যোগ দেওয়ার জন্য সুবন্ধু তাড়াতাড়ি রাজার ঘোড়ার পিঠের ওপর চড়ে বসল। তারপর যা হলো আজও ইতিহাস তার সাক্ষ্য দেয়। মহারাজা পুরুকে দলে পেয়ে চন্দ্রগুপ্ত হয়ে উঠলেন একেবারেই অজেয়। চন্দ্রগুপ্তের প্রচণ্ড খড়গাঘাতে পঞ্চনদের শিওর থেকে ছিন্নমূল হয়ে লুটিয়ে পড়ল গ্রিকদের বিজয় পতাকা। আলেকজান্ডার ভারতে প্রবেশ করেছিলেন খ্রিস্টপূর্ব 327 অব্দে। ভারত ত্যাগ করেছিলেন খ্রিস্টপূর্ব 326 অব্দে। তারই 2 বছর পরে ভারতবর্ষের দিকে দিকে রটে গেল ব্যাবিলনে গ্রিক সম্রাট আলেকজান্ডারের মৃত্যু হয়েছে। পঞ্চনদের তীর থেকে বিজয়ী চন্দ্রগুপ্ত আবার সসৈন্যে যাত্রা করলেন তখনকার ভারতে সর্বশ্রেষ্ঠ মগধ সাম্রাজ্যে। বলা বাহুল্য, এরও মূলে ছিল চাণক্যের মন্ত্রণা। দ্বিতীয়বার মগধ সাম্রাজ্য আক্রমণ করে চন্দ্রগুপ্ত যুদ্ধে জয়ী হলেন।
কিছুদিন পরে পঞ্চনদের তীরে আবার নতুন বিপদের সূচনা হল। আলেকজান্ডারের অন্যতম প্রধান সেনাপতি সেলিউকাস নিকেটর তখন গ্রিকদের প্রাচ্য সাম্রাজ্যের অধিকারী। সেই দাবি নিয়ে তিনিও আবার খ্রিস্টপূর্ব 305 অব্দে ভারত আক্রমণ করতে এলেন। ভারতে আবার যবন এসেছে শুনেই জাগ্রত সিংহের মতো চন্দ্রগুপ্ত ছুটে গেলেন পঞ্চনদের তীরে। ভারত সৈন্য বন্যার মতো ভেঙে পড়ল পররাজ্য লোভী গ্রিকদের উপরে এবং তাদের খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে গেল। সিন্ধু নদের কাছে এই মহাযুদ্ধ হয়। সেলিউকাস তাড়াতাড়ি হার মেনে নিজের সাম্রাজ্য থেকে ক্ষতিপূরণ স্বরূপ আফগানিস্তান ও বেলুচিস্তানকে চন্দ্রগুপ্তের হাতে তুলে দিতে বাধ্য হলেন। গ্রিকরা ভারত থেকে বিদায় হল। পঞ্চনদের তীর হল নিষ্কণ্টক। সেলিউকাসের দর্প চূর্ণ করবার পর 6 বছর চন্দ্রগুপ্ত রাজত্ব করেছিলেন। তারপর পুত্র বিন্দুসারের হাতে রাজ্যভার দিয়ে তিনি যখন জৈন সন্ন্যাসী রূপে মুকুট খুলে চলে যান, তখনও তার বয়স 50 পার হয়নি। পঞ্চনদের তীর, এই পঞ্চনদের তীরেই বারে বারে হয়েছে ভারতবর্ষের উত্থান এবং পতন। কত কতবার ভারত উঠেছে পড়বার জন্য এবং পড়েছে উঠবার জন্য। আহত হয়েছে, নিহত হয়নি। মাথা তুলে উঠে দাঁড়িয়েছে আমাদের ভারতবর্ষ। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট। আমি ওই ফিলটা দেওয়ার জন্য আমি নারেশনটা এক্স্যাক্টলি কি করেছি ওই লাস্টটা পড়ছি। যাব এই আমাদের ভারতবর্ষ, এটা শেষ হওয়ার পরেই মাথায় 1 সেকেন্ড গ্যাপ এন্ড দেন গো। ওকে, জয় ভারতবর্ষের জয়। জয় ভারতবর্ষের জয়। যাব পঞ্চনদের তীর, এই পঞ্চনদের তীরেই বারে বারে হয়েছে ভারতবর্ষের উত্থান এবং পতন। কত কতবার ভারত উঠেছে পড়বার জন্য এবং পড়েছে উঠবার জন্য। আহত হয়েছে, নিহত হয়নি। মাথা তুলে উঠে দাঁড়িয়েছে আমাদের ভারতবর্ষ। জয় ভারত।